আসসালামু আলাইকুম। শুরু করছি সঙ্গীন প্রণয়াশক্তি পর্ব ১১। লিখেছেন সুরাইয়া রাফা। রোববারের সকাল। যান্ত্রিক জীবনের অভ্যস্ত মানুষগুলোর আজ ছুটির দিন। বাইরে প্রখর রোদের পূর্বাভাস। গত কয়েকদিনের বৃষ্টি শেষে আজই বোধহয় সূর্যের মুখ দেখতে পাবে ধরণী। ভেজা স্যাঁতসেঁতে পরিবেশ উবে গিয়ে শুকিয়ে যাবে পিচঢালা ঝকঝকে রাস্তাঘাট। তবে সেই রাস্তায় পথচারণরা তারা আজ খুব একটা কারোরই নেই। ছুটির দিন বলে কথা। যেহেতু ছুটির দিন সেহেতু আজ ভার্সিটি নেই। ওরও আজ বেশ বেলা করে ঘুম থেকে উঠেছে। এত বেলা করে উঠেও আজকাল চোখ দুটো থেকে ঘুম কাটানো বড্ড দায়। কোনো মতে ঢুলো ঢুলো পায়ে রোবটের মতো নিজের সকালের কাজগুলো সেরে ওরু চলে এসেছে হলরুমে। বাড়িতে ওরু ব্যতীত কেউ নেই, শুধুমাত্র হলরুমের ডিভানে বসে লেজ নাড়ছে ডোরা। ডোরাকে এভাবে ডিভানের উপর বসে থাকতে দেখে এক ঝটকায় ঘুম ছুটে গেল ওরুর। চোখের পাতায় কয়েকবার পলক ফেলে দাঁত দিয়ে জিভ কেটে এগিয়ে গিয়ে ডোরাকে উদ্দেশ্য করেই ওরু বলল, "কি করছিস ডোরা? এটা জায়ান্ট কৃতিকের বসার জায়গা। তুই এখানে বসেছিস জানলে তোকে আমাকে দুজনকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে প্রফেসর জেকে। ঘরবাড়ি হারিয়ে বনবাসী হতে না চাইলে তাড়াতাড়ি নাম।" ওর তীব্র চোখ রাঙানো ধমকের বোধহয় কাজ হলো। তৎক্ষণাৎ লেজ নাড়তে নাড়তে জায়গা ত্যাগ করলো ডোরা। ডোরা মুখ কাচুমাচু করে চলে যাওয়াতে ওরও সেদিকে তাকিয়ে ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, "রাগ করার কি আছে? আমি তো যা সত্যি তাই বললাম। প্রফেসর জেকে তো আর তুই চিনিস না, তাই অমন রাগ দেখাচ্ছিস। আমি চিনব নাই বা কেন? ক্লাসে মাইক্রো ইকোনমিক্স পড়াই তো।" ডোরা ওরুর এত হাবিজাবি কথা বুঝলো কি বুঝলো না তা বোধগম্য নয়। সে চুপচাপ গিয়ে লেজ গুটিয়ে অন্যত্র জায়গা দখল করে নিল। বসে পড়ল কিচেন কাউন্টারের একপাশে। ডোরার কার্যক্রম খানিকক্ষণ পর্যবেক্ষণ করে ওরুর চোখ গেল দোতলা কৃতিকের ঘরের দিকে। আজ উইকেন্ড, অথচ কৃতিক সকাল সকাল বাড়িতেই নেই। কোথায় গিয়েছে সেটাও ওরও জানে না, জানার কথাও নয়। তবুও চোখ দুটো আজকাল হুটহাট করে তার খোঁজ করে বসে। কেন করে তা জানা নেই ওরুর। মন মস্তিষ্ক তাতে একযোগে সায় জানায়, হৃদয়ের কোনো দিক থেকে কোনো বাধা নেই। তবুও ওরুর ভয় হয়, ভীষণ ভয় হয়। সেই সাথে কৃতিকের উপর একরাশ বিরক্তি আর অভিমান তো আছেই। কি করে পারল ওকে এভাবে জোর করে বিয়ে করতে? ওর মতামতের কি কোনো দাম নেই? পরক্ষণে মনে পড়ে যায় সেদিন রাতের কৃতিকের দেওয়া গম্ভীর হৃদয় নিংড়ানো আশ্বাসটুকু, "চিন্তা নেই, পুরো দুনিয়া আমি দু হাতে সামলে নেব। তোর শরীর কলঙ্কের আঁচও লাগতে দেব না।" কথাগুলো ছিল ভেলভেটে মেঘের মতোই মসৃণ, অথচ প্রত্যেকটা কথায় উপচে পড়েছিল কি ভীষণ পুরুষত্ব আর কর্তৃত্ব। যেন কৃতিকের জন্মই হয়েছে ওরুকে দু হাতে আগলে রাখার জন্য। সেদিনের বলা প্রত্যেকটা শব্দ তীব্র ঝংকার তুলেছিল ওরুর শরীরের রুদ্রে রুদ্রে। মাথার মধ্যে উপচে পড়া চিন্তার জলোচ্ছ্বাসেরা মুহূর্তেই গতিপথ বদলেছিল। চোখ বন্ধ রেখে বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছিল মানুষটা যা বলেছে ঠিক বলেছে। বিয়েটা যখন জোর করে করেছে তখন দায়িত্ব অবহেলা করার পাত্র জায়ান কৃতিক নয়। কিন্তু সময়ের পরিবর্তনে আবারও মনে হতে লাগলো, তাতে কি আসে যায়? কৃতিক যতই বলুক, ধর্মে যতই প্রাধান্য থাকুক, সৎ ভাইয়ের সাথে বিয়ের সম্পর্কে কোনো সমাজই ভালো চোখে দেখবে না, কোনো দিন না। তার উপর মা আর আপা তো আছেই। ওলু যখন নিজের অনিশ্চিত বৈবাহিক সম্পর্ক নিয়ে গভীর চিন্তায় মগ্ন হয়ে আছে, তখনই ল্যান্ডফোনের তীক্ষ্ণ আওয়াজে ওর ভাবনার সুতো ছিঁড়ে যায়। কৃতিকের শূন্য ঘোরের দিক থেকে চোখ নামিয়ে ওরু তাকায় সেদিকে। মনে মনে ভাবে, ল্যান্ডলাইনে কল এসেছে, তার মানে আমার কল। কিন্তু এই সময় কে কল দিল? ওরু ঠোঁট কামড়ে ফোনের ওপাশে মানুষটাকে আন্দাজ করতে না পেরে সহসা এগিয়ে গিয়ে ফোন কানে ধরল। ফোন কানে নেওয়ার সঙ্গে সঙ্গে ওপাশ থেকে ভেসে এলো অনুর উচ্ছ্বসিত ক্রন্দনত আওয়াজ। গলায় অসম্ভব খুশি আর চোখে অশ্রুসিক্ত নোনা জল ধরে রেখে অনু বলল, "ওরু, দ্রুত নার্সিংহোমে চলে আয়, মা তোকে দেখতে চাইছে।" অনুর কথায় চোখ দুটো বড় বড় করে ওরু অবিশ্বাসের সুরে দ্বিতীয়বার শুধায়, "কি বলছিস আপা? সত্যি মা আমাকে খুঁজছে?" "হ্যাঁ রে বোন, মা তোকে খুঁজছে, এলেই দেখতে পারবি।" অনুর সঙ্গে সঙ্গে
ওরও আবার ব্যথাতুর খুশিতে ডুকরে কেঁদে উঠল। হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলল, আমি এক্ষুনি আসছি আপা, আমি এক্ষুনি আসছি। অরু কথায় সায় জানিয়ে অনু কল কেটে দিল। অরু দ্রুত ব্যস্ত হয়ে পড়ে রেডি হওয়ার জন্য। অপারেশনের পরে মায়ের জ্ঞান ফিরেছে বেশ কয়েকদিনের আগেই, তবে তখনও এত বড় অপারেশনের দুর্বলতা কাটিয়ে উঠতে পারেনি বলে কথা হয়ে ওঠেনি মায়ের সাথে। আজ বোধহয় মা পুরোপুরি সুস্থ হলো। অসম্ভব খুশিতে পাগল পাগল লাগছে অরুর। আজ আবারও কতগুলো দিন মাকে সেই আগের মতো দেখতে পাবে অরু। না, আর অপেক্ষা করা যাচ্ছে না। কোনো মতেই পরিপাটি হয়ে হাতের পার্সটা নিয়ে দরজা লক করে ওর দৌড়াতে দৌড়াতে বেরিয়ে গেল কৃত্তিকের আলিশান বাড়ি থেকে। হসপিটালে এসে দৌড়াতে দৌড়াতে করিডোর পেরিয়ে মায়ের কেবিনের সামনে এসেই পা দুটো থমকে গেল ওরুর। ভেতরে মা কথা বলছে, সুস্পষ্ট আওয়াজ। কতদিন পর মায়ের কথা কানে আসছে। হৃদয়টা গুমোট আবহাওয়ার মতোই হাঁসফাঁস করছে ওর। মনে পড়ে যাচ্ছে শুরু থেকে সব কিছু। অত বড় কৃত্তিককুঞ্জে দিনের পর দিন দু বোনের কষ্ট করা, প্রতিদিন ইমেল পাঠানো, ইমেলের রিপ্লে না আসার একরাশ আক্ষেপ, গুছিয়ে নেওয়া মানিয়ে নেওয়া, মামির ছুরি আঘাতের মতো কথার ছোবল, শেষমেশ জায়ান কৃত্তিকের জোর জবরদস্তি রাজি হওয়া। এত কিছুর বিপরীতে এখন এই মুহূর্তে মায়ের দুটো আওয়াজ শুনে মনে হলো সব দুঃখ ভ্যানিশ। এই জীবনে দুঃখের কিছুই ঘটেনি। এই যে কেমন সুখ উপচে পড়ছে দু চোখের কার্নিশ বেয়ে। কাঁধ দুটো অসম্ভব হালকা লাগছে। বয়স কমে গিয়ে নিজেকে মায়ের ছোট্ট বাচ্চা মনে হচ্ছে। আর কি চাই? খানিকক্ষণ কেবিনের বাইরে দাঁড়িয়ে থেকে নিজের ভলভলিয়ে ওঠা অশান্ত হৃদয়টাকে শান্ত করে তবেই দরজা ঠেলে ভিতরে প্রবেশ করলো অরু। চোখ দুটো তখনও অভিমানী জলে টুইটুম্বুর ওর। পরনে তার হসপিটালের বরাদ্দকৃত আসমানি রঙের পাজামা সেট। হাতের ক্যানোলা এখনও খোলা হয়নি, তবে চোখে মুখে স্নিগ্ধতার ছড়াছড়ি তার। এমন সুস্থতা দেখে মনে হচ্ছে নতুন করে জন্ম হলো তার। অরুর অবশ্য এমন মনে হওয়ারই কথা, কারণ ও খুব বেশি মায়ের ধারে কাছে থাকেনি। শুরু থেকে শেষ পর্যন্ত অনুর ত্যাগ তিতিক্ষায় কাছে। অরুর এই সামান্য কষ্ট কিছুই না। আজমেরি শেখ বরাবরই রাশভারী গোছের মানুষ। খুব একটা আবেগ তিনি দেখাতে পারেন না, কিন্তু এরকম একটা মুহূর্তে নিজেকে ধরে রাখা দায় তিনিও পারলেন না। এক হাতে অনুকে আগলে রেখে অন্য হাতে এগিয়ে দিলেন অরুর উদ্দেশ্যে। অরুরও আর অপেক্ষা করল না, ছুটে এসে ঝাপটে ধরল মাকে। তিন মা মেয়ের কান্নার রোল পড়ে গেল পুরো কেবিন জুড়ে। এতগুলো দিন পর অনুর মনে হচ্ছে ও আর একা নয়, ওকেও স্নেহ করার মানুষ আছে। এর চেয়ে প্রশান্তির আর কী বা হতে পারে? আজমেরি শেখ দুই মেয়ের মাথায় চুমু খেয়ে বললেন, সব ঠিক হয়ে গিয়েছে, সব। আর দুঃখ নেই তোমাদের মা, সুস্থ হয়ে গিয়েছে দেখো। জবাবে অনু কাঁদতে কাঁদতে বলল, তুমি আবারও আমাদের বুকে টেনে নিয়ে আদর করছো। এর চেয়ে সুখের আর কী বা হতে পারে মা। আমরা পেরেছি। আমি আর ওরও হাল ছাড়িনি। আমরা তোমাকে ফিরে পাবার আশা ছাড়িনি, ভবিষ্যতেও ছাড়ব না। তোমার শরীরের একটু ত্রুটিও হতে দেব না আমরা। ওদের কান্নাকাটির মাঝে চেক আপের উদ্দেশ্যে কেবিনে প্রবেশ করেন ডক্টর এডওয়ার্ড। ডক্টরের হঠাৎ আগমনের তিনজনেরই কান্নাকাটির ভাটি পড়ল এতক্ষণে। তৎক্ষণাৎ ডক্টরকে জায়গা করে দিয়ে দুই বেলা দুই দিকে সরে দাঁড়ালো ওরা। অতঃপর আজমেরি শেখকে ভালোমতো চেক আপ করে ঠোঁটের কোণে একটা আন্তরিকতা জড়ানো হাসি ঝুলিয়ে ডক্টর বলল, কনগ্রাচুলেশন মিসেস আজমেরি, আপনার অপারেশনের পর আপনি এখন পুরোপুরি ফিট আছেন। আজ বা কালকের মধ্যে আপনাকে ডিসচার্জ করে দেওয়া হবে। তবে হ্যাঁ, প্রথম দিকে প্রতি সপ্তাহে এবং পরবর্তী প্রতি মাসে একবার করে নার্সিংহোমে এসে হার্টের কন্ডিশন চেক আপ করতে হবে আপনার। অন্তত 6 মাস এটা ধারাবাহিকভাবে রাখতে হবে। তাই অনুরোধ করব আগামী 6 মাসে দেশে না ফেরার। 6 মাস পরেই যখন আপনার হার্টের কন্ডিশন পুরোপুরি স্টেবল হয়ে যাবে, তখন আপনি যে কোনো সময় দেশে ফিরতে পারবেন। আজমেরি শেখ বরাবরই যথেষ্ট স্মার্ট এবং দক্ষ মহিলা। ইংরেজিতেও তিনি যথেষ্ট পারদর্শী। জামশেদ জায়ানের সাথে দেশ বিদেশে ঘুরে ব্যবসায় সামলিয়েছে, পারদর্শী হওয়ারই কথা
তাই তিনি নিজ থেকেই ডক্টরকে শুধালেন, ডক্টর এডওয়ার্ড, 6 মাসই থাকতে হবে? ডক্টর এডওয়ার্ড স্মিত হেসে জবাব দিলেন, ডিপেন্ড অন ইওর হার্ট। হার্ট যত তাড়াতাড়ি আপনার শরীরের সাথে খাপ খাওয়াতে পারবে আপনি তত তাড়াতাড়ি ফিরতে পারবেন। ডক্টরের কথায় আজমেরি শেখ হ্যাঁ-সূচক মাথা নাড়ালো। ডক্টর অনুকে কিছু দিক নির্দেশনা দিয়ে কেবিন থেকে চলে গেল। ডক্টর বেরিয়ে যাওয়ার কয়েক মিনিটের মাথাতেই একটা ফ্লাওয়ার বুকে নিয়ে কেবিনে ঢুকলো প্রত্যয়। অনু তখনও বসে বসে ডক্টরের বলা কথাগুলো নোট করছিল ডায়েরিতে। ওরু মায়ের জন্য কমলার খোসা ছাড়াচ্ছিল। প্রত্যয় এক ঝলক অনুর দিকে তাকিয়ে সোজা গিয়ে আজমেরি শেখের সামনে দাঁড়িয়ে পড়ে, হাতের বুকেটা সম্মানের সাথে এগিয়ে দিয়ে বলে, কনগ্র্যাচুলেশন ম্যাম, আমি প্রত্যয় এহসান, সিএফও অফ জেকে গ্রুপ। আজমেরি শেখ বুকটা গ্রহণ করে বললেন, হ্যাঁ জানি, জামশেদ আপনাকে কৃতিকের জন্য আমেরিকা পাঠিয়েছিল। আজমেরি শেখের কথায় ওরও অনু দুজনই প্রত্যয়ের মুখ পানে দৃষ্টিপাত করলো। অনু প্রত্যয়কে দেখে একটু ইতস্ত হলো, কেমন যেন লজ্জা লাগছে ওর। ওদিকে ওরও বেচারি কৃতিকের নামটা শোনা মাত্রই ভাবছে সারা সকাল কৃতিকের দেখা নেই, কোথায় গেল লোকটা। আজমেরি শেখের কথায় প্রত্যয় সম্মোহীন হাসি দিয়ে বলল, ইয়েস ম্যাম, আপনি ঠিক ধরেছেন, আমি কৃতিক ভাইয়ের অ্যাসিস্ট্যান্ট। ওনার হয়ে কোম্পানির সকল দায় দায়িত্ব আমি সামলাই। উনি কখনোই জেকে গ্রুপের হস্তক্ষেপ করেন না, আর না উনি কোম্পানি থেকে কোনোরূপ সম্মানই গ্রহণ করেন। আজমেরি শেখ কিছু একটা ভেবে বলল, যাই হোক, আপনি এসেছেন ভালোই হয়েছে। আমার জন্য ইমিডিয়েট একজন অ্যাসিস্ট্যান্ট ব্যবস্থা করুন। আর হ্যাঁ, হসপিটালের আশেপাশে একটা অ্যাপার্টমেন্ট রেন্ট করুন। যেহেতু আরও 6 মাস থাকতে হচ্ছে, সেহেতু আমি আমার মেয়েদের নিয়ে সেখানেই উঠব। জায়ান কৃতিক চৌধুরী আমার অবর্তমানে আমার মেয়েদের সাহায্য করেছে, থাকতে দিয়েছে। আমি তার প্রতি অন্তরের অন্তরস্থল থেকে কৃতজ্ঞ। তবে তার সাথে একই ছাদের নিচে থাকতে আমি আগ্রহী নই। প্রত্যয় রোবটের মতো দাঁড়িয়ে আজমেরি শেখের সকল হুকুম শুনে গেল। অতঃপর ছোট্ট করে, ওকে ম্যাম, আমি সব কিছুর ব্যবস্থা করছি বলে কেবিন থেকে বেরিয়ে যায়। আজমেরি শেখ হুট করেই এতগুলো সিদ্ধান্ত অনুর কোনোরূপ ভাবান্তর না হলেও অরুর কেমন যেন ভেতরে ভেতরে শুকনো চিনচিন ব্যথা অনুভব হচ্ছে। চারিদিকে সুখের জোয়ারে পরিপূর্ণ, তবুও কিসের অসম্পূর্ণতার হৃদয়ে এই চিনচিন ব্যথা জানা নেই অরুর। দিনের আলো নিভে গিয়ে সন্ধ্যা হতেই বাইক রাইডিং ক্লাবগুলো পরিণত হয় নাইট ক্লাবে। উচ্ছনে যাওয়ার বড়লোকের বাউন্ডলের ছেলে মেয়েদের সবচেয়ে প্রিয় জায়গা এটি। কলেজ ভার্সিটি ফাঁকি দিয়ে সারাদিন রাইডিং এর মতো থ্রিলিং গেম উপভোগ করে সন্ধ্যা হতে না হতেই শুরু হয়ে যায় ডিস্কো পার্টি। সাদা ফকফকে আলো নিভিয়ে দিয়ে লাল নীল হলুদ ফেরি লাইটের আলোয় ঝিকমিকি করে ওঠে চারপাশ। এক সাইডে বিভিন্ন দেশ থেকে অন্য আনা সারি সারি কাচের বোতলে সজ্জিত ব্র্যান্ডেড বার কাউন্টার, আর অনসাইড ডিজে গানের ধূপধাপ কম্পিত আওয়াজের তালে তালে সকলের ডান্স পার্টি। অবশেষে সারা রাত ধরে মদ্যপান আর নাচের শেষে ভোররাতে চরম আনন্দে গা ভাসানো। আমেরিকানদের জন্য এর চেয়ে চেয়ারফুল জায়গা আর কোথাও নেই বোধহয়। এদের মাঝে কৃত্তিক হলো রাইডিং ক্লাবের সুপারস্টারের মতো, কখন আসে কখন যায় কেউ তা জানে না। ও সাধারণ ম্যাচ শেষ হতেই নিজের ইচ্ছে মতো চলে যায়। কিন্তু আজ কোনো এক অযাচিত কারণে সন্ধ্যার পরই ক্লাবে প্রবেশ করেছে কৃত্তিক। ওর সাথে অর্ণবও রয়েছে। অর্ণবের মুখভঙ্গিমা দেখে বোঝা যাচ্ছে এইরকম একটা ফালতু জায়গায় ওকে জোর করে টেনে টুনে নিয়ে এসেছে কৃত্তিক। চারিদিকের মিউজিক আর হই হুল্লোড় কান ঝালাপালা হয়ে যাওয়ার উপক্রম। অর্ণব বিরক্ত হয়ে কৃত্তিককে বলল, এখানে কেন নিয়ে এলি? তোর যদি এতই নাচার শখ হয়ে থাকে তো তোর বউকে নিয়ে আসতি। আমি কি তোর সাথে নাচবো নাকি? চুপ কর শালা। কৃত্তিক অর্ণবকে চুপ করিয়ে টানতে টানতে নিয়ে গেল বার কাউন্টারে। ওকে বার স্টুলে বসিয়ে দিয়ে নিজেও বসে পড়ল পাশেরটাতে। সামনে দাঁড়িয়ে থাকা ওয়েটারকে দুটো হুইস্কি অর্ডার দিয়ে কৃত্তিক ক্লাবের চারিদিকে চোখ বুলিয়ে বলল, এই ক্লাবের সিসিটিভি সিস্টেমটা হ্যাক করতে হবে অর্ণব। কৃত্তিকের কথায় অর্ণব ভ্রু কুঁচকেই বলল,
কৃতিকের কথায় অর্ণব ভ্রু কুঁচকে বলল, কি তুই আবার ঝামেলা পাকাবি? কৃতিক ঠোঁট কামড়ে অর্ণবের চোখে তির্যক দৃষ্টিপাত করে বলল, ঝামেলা তো পাকাতেই হবে ব্রো। রিভেঞ্জ নেওয়াটা যে এখনো বাকি। এই ক্লাবেরই একজন খুব দুঃসাহস দেখিয়ে আমার দুর্বলতায় হামলা করেছিল। তাকে এক ঝলক নিজের পৈশাচিক রূপটা না দেখালে হয় বল? আমি তো এতটাও ভদ্রলোক নই। অর্ণব দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তুই কি বলছিস? আমি কিছু বুঝতে পারছি না। কি দেখাবি? কাকে দেখাবি? অর্ণবের কথায় পাছে কৃত্তিক কিছু বলতে যাবে তার আগেই সেখানে আগমন ঘটে ক্লাবের অন্যতম সদস্য জ্যাকসনের, যাকে মাসখানেক আগেই রাস্তায় ফেলে ইচ্ছেমতো মেরেছিল কৃত্তিক। তারপর অবশ্য সব সমস্যার সমাধান হয়েছে। ক্লাবের ম্যানেজিং কমিটি ওদের দুজনেরকে মিলিয়ে দিয়েছে। জ্যাকসন ক্ষমাও চেয়েছে নিজের কর্মকাণ্ডের জন্য। এখন সম্পর্কটা মোটামুটি ঠিকঠাক। তাই তো কৃত্তিকে দেখা মাত্রই এগিয়ে এসেছে সে। এগিয়ে এসে আরেকটা বারস্টুল টেনে বসতে বসতে ঠোঁটের ভাঁজে শুকনো হাসির রেখা টেনে অবাক হয়ে জ্যাকসন শুধালো, আরে জেকে ব্রো, আপনি তো কখনোই নাইট ক্লাবে থাকেন না, আজ হঠাৎ? জ্যাকসনের কথায় কৃত্তিক নিজেও ঠোঁটের কোণে হাসি টেনে বলল, তোমাদের সাথে ড্রিঙ্কস করতে মন চাইলো তাই থেকে গেলাম। ভালো করিনি? ও, দ্যাটস রিয়েলি গুড ব্রো, লেটস এনজয়। ওদের মধ্যে জ্যাকসনই প্রথমে পান করা শুরু করে। এক প্যাক, দু প্যাক, তিন প্যাক, অতঃপর অগণিত প্যাক। কৃত্তিক আর অর্ণবও কিছুটা টান হয়েছে। তবে জ্যাকসনের অবস্থা পুরোপুরি টালমাটাল। দু চোখ ঝাপসা, চোখের সামনে বসে থাকা একটা কৃত্তিকের 10টা মনে হচ্ছে। কি রোমাঞ্চকর! লেটস ডু আর রাইট জ্যাকসন, আই এম শিওর এবার তুমিই চ্যাম্পিয়ন হবে। জ্যাকসন যখন টলতে টলতে আরও হার্ড ড্রিঙ্কসের অর্ডার দিচ্ছিল তখনই কৃত্তিক ওকে অফারটা করে বসে। জ্যাকসনের মাথা ঠিক নেই, ওর মাথায় চ্যাম্পিয়ন হওয়ার ভূত বহু আগে থেকেই চড়ে বসে আছে। এই মুহূর্তেই নিজের শরীরের একটা আলাদাই জোশ অনুভব করছে জ্যাকসন। মনে হচ্ছে ওর উপর টেক্কা দেওয়ার মতো কেউ নেই, কেউ থাকতেও পারে না। যে কে আজও সেটা দেখিয়েই ছাড়বে। কৃত্তিক বলার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়ে জ্যাকসন। নিজের শার্টের কলারে একটা ঝাড়া দিয়ে বাইকের হেলমেট নিয়ে বাইরে যেতে যেতে বলে, লেটস গো। কৃত্তিক বাঁকা হেসে বলল, ওয়াও, এত জলদি? জ্যাকসন চলে গেল। কৃত্তিকও নিজের হেলমেট নিয়ে ওর পিছনে পিছনে হাঁটা দিল। অর্ণব ওকে টেনে বলে, তুই কি পাগল? ও তো পুরাই টাল হয়ে আছে, বাইক স্টার্ট দেওয়ার সাথে সাথে অ্যাক্সিডেন্ট করবে। কৃত্তিক দাঁতে দাঁত চেপে বলল, সেটাই চাইছি, চল এবার। পেছন থেকে অর্ণব বলল, আর তুই তুই নিজেও তো ড্রাঙ্ক। নিজের উপর কন্ট্রোল আছে আমার অর্ণব, তুই চল। নিজেদের সুপরিচিত রাইডিং ম্যাচের রাস্তায় এসে দুজনের বাইক স্টার্ট করলো ওরা। চারিদিকে রাস্তাটা পুরোপুরি অন্ধকার নয়, আবার খুব আলোকিতও নয়। সোডিয়ামের নিয়ন আলোয় পুরো রাস্তা জুড়ে আলো ছায়া বিরাজমান। জ্যাকসনের মাথায় চ্যাম্পিয়ন হওয়ার ভূত কুণ্ডলি পাকিয়ে মাথাচাড়া দিয়ে উঠেছে। আজও দেখিয়ে ছাড়বে জ্যাকসন কী জিনিস। ওদিকে কৃত্তিক প্রথমেই খুব ধীরগতিতে বাইক স্টার্ট দেয়। বাইক স্টার্ট দেওয়ার সঙ্গে সঙ্গে জ্যাকসন হাওয়ার বেগে দৃষ্টি সীমার বাইরে চলে যায়। এই দেখে অর্ণব ভয়ত নজরে তাকিয়ে মনে মনে আওড়ায়, হয় মরবে, না হয় মৃত্যুকে খুব কাছ থেকে দেখে আসবে। কেন যে জেকের মতো পাগলের সাথে লাগতে এসেছিল। নজ। যেহেতু কৃত্তিক নিজেও ড্রাঙ্ক ছিল তাই ও নিজেও কিছু দূর যেতেই উল্টে পড়ে যায়। পড়ে গিয়ে সেখানেই বসে শব্দ করে হাসতে থাকে। কৃত্তিক পড়ে গিয়েছে দেখে অর্ণব ওর দিকে ছুটে এগিয়ে এসে বলল, আরে ওকে, এটা কেন করলি ভাই? ছেলেটা খুব খারাপ ভাবে আহত হবে। কৃত্তিক বাইকটাকে শরীরের উপর থেকে সরিয়ে আস্তে ধীরে উঠতে উঠতে বলল, ওই বাস্টার্ড আমার ওরকে মাঝ রাস্তায় অ্যাটাক করেছিল। শুধুমাত্র আমার উপর জিদ ফলাতে গিয়ে ও ওরকে ছুরি নিয়ে তাড়া করেছে। ইভেন আমি সময় মতো না এলে কি না কি হয়ে যেত সেটা একমাত্র উপরওয়ালাই ভালো জানে। তাহলে তুই কি করে ভাবলি এত বড় একটা দুঃসাহস দেখানোর পরেও আমি ওকে এত সহজে ছেড়ে দিব? কখনোই না। তাছাড়া আমি ওর কী বা করলাম? ও নিজেই তো বাইক নিয়ে চলে গেল। এখন যদি ভালো ভালো বেঁচে যায় তো যাক, আর যদি না যায় তাহলে ধরে নেব ওর চ্যাম্পিয়ন হওয়ার নেশাই ওকে খোয়ালো।
শেষ কথাটা বলতে বলতেই একটা তীর্যক কপট হাসিতে প্রসারিত হলো কৃত্তিকের ডার্ক ব্রাউন ঠোঁটজোড়া। অনুর বাড়ি ফিরতে ফিরতে বিকেল গড়িয়ে সন্ধ্যা রাতে গিয়ে ঠেকেছে। অনু আজ আর ফিরবে না, সে মায়ের কাছেই থাকবে। ওরও ফিরতে চায়নি, অনু জোর করেই পাঠিয়ে দিয়েছে ওকে, বলেছে একটা রাতই তো, তারপর থেকে তো সবাই একসাথেই থাকবে ওরা, এখন কষ্ট করে হসপিটালে থাকার প্রয়োজন নেই। অনুর মনটা বেশ ফুরফুরে, হাতের পার্সটাকে আঙ্গুলে ঘোরাতে ঘোরাতে মাত্রই পাসওয়ার্ড টিপে ঘরে প্রবেশ করেছে ও। তবে হলরুমের কাউচে কৃত্তিকে বসে থাকতে দেখে হাঁটার গতি থমকে যায় অরুর। এই তো সেই মানুষটা, সারাদিন এত আনন্দের মাঝেও যার কথা হুটহাট মনে পড়েছে। বারবার মনে হয়েছে কোথায় সে। কাউচের উপর গা ছাড়িয়ে দিয়ে দুপাটি টেবিলের উপর রেখে বসে আছে কৃত্তিক, নির্ঘুম নিষ্প্রুপ কামুক চোখ দুটো অরুর পানে নিবদ্ধ। কৃত্তিকের মুখের দিক থেকে চোখ সরিয়ে অরু দৃষ্টিপাত করে ওর পায়ের দিকে। 3/4 প্যান্ট পরে আছে কৃত্তিক, যার দরুন ফর্সা লোমশ পা দুটোর এথায় সেথায় থেতলে গিয়ে রক্ত জমাট বাঁধা অংশগুলো দৃশ্যমান। এমন দগদগে অবস্থা দেখে যে কারো হৃদয় কেঁপে উঠবে, অথচ কৃত্তিক কতটা ভাবলেশহীন হয়ে রক্ত নিয়েই বসে আছে, যেন কিছুই হয়নি। অরুকে একভাবে তাকিয়ে থাকতে দেখে কৃত্তিক হাসকি সুরে বলল, তোর জন্যই ওয়েট করেছি, ট্রিট করে দে। কৃত্তিকের পা দুটো পর্যবেক্ষণ করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে এগিয়ে এসে অরু শুধালো, নিশ্চয়ই বাইক থেকে পড়ে গিয়েছেন। কৃত্তিক 2 হাত দিয়ে নিজের চুলগুলো ব্যাকবাশ করতে করতে বলল, ঠিক ধরেছিস। ফার্স্ট এইড বক্স কোথায়? কৃত্তিক আঙ্গুল দিয়ে নিজের রুমের দিকে দেখিয়ে দিল। অরু নিজের পার্সটা রেখে বলল, থাকুন, নিয়ে আসছি। এই যাবত কৃত্তিকের রুমে দু একবার এসেছে অরু। সেদিন কৃত্তিকের রুমে কখন যে ঘুমিয়ে গিয়েছিল টের পায়নি ও নিজেও। তবে তখন তো ঘরময় অন্ধকার ছিল, কিছুই দেখার উপায় ছিল না। ওই জন্যই তো এখন ফার্স্ট এইড বক্স খুঁজতে খুঁজতে হাঁপিয়ে উঠেছে অরু। রুমের কোথাও খুঁজে না পেয়ে একটানে কৃত্তিকের জামা কাপড়ের কার্বাট খুলে ফেলল। ও কার্বাটের ড্রয়ারের ফার্স্ট এইড বক্স রাখা ছিল। অরু সেটাকে হাতে নিয়ে আরও একটা ছোট্ট বক্স দেখতে পায়, সুন্দর কারুকাজ করা কাঠের বক্সটা। কি আছে এর মধ্যে? প্রশ্নটা মনের মাঝে উকি দিতেই এদিক ওদিক তাকিয়ে অনেকটা বিস্ময় আর কৌতূহলী নিয়ে বক্সটা খুলল অরু। অরু ভেবেই নিয়েছে এত সুন্দর বক্সে হয়তো কোনো হিরে জহরত থাকবে নিশ্চিত। কিন্তু অরুকে পুরোপুরি ভুল প্রমাণ করে দিয়ে বক্স থেকে বেরিয়ে এলো একটা লম্বা চুল। অরু আশাহত নজরে চুলটাকে দেখে নাক সিটকে বলল, ইয়া, এটা আবার কি? পরক্ষণেই ওই চুলটাকে নিজের চুলের সাথে মিলিয়ে অরু বলল, আরে এটা তো মনে হচ্ছে আমার চুল। উনি কি কালো জাদু টাদু করেন নাকি? অরু! নিচ থেকে ভেসে আসা কৃত্তিকের ঝাঁঝালো চিৎকার, লাফিয়ে উঠল অরু। কোনো মতে জায়গায় যিনি জায়গায় রেখে ফার্স্ট এইড বক্স নিয়ে সহসা নেমে গেল নিচতলায়। তারপর দৌড়ে এসে হাঁটু গেড়ে বসে পড়ল কৃত্তিকের পাশে। এতদিন ধরে এই বাড়িতে আছিস, এখনো একটা বক্স খুঁজতে এতক্ষণ সময় লাগে তোর? কৃত্তিকের কথায় অরুর মনে পড়ে যায় ও আর এই বাড়িতে নেই। কথাটা ভাবতেই ঈশান কোণে মেঘ জমার মতোই মনের কোণে সুপ্ত হাহাকার জমে ওঠে অরুর। অরু নিশ্চুপ বসে বসে কৃত্তিকের পায়ে হাত চালাচ্ছে দেখে কৃত্তিক ভ্রু কুঞ্চিত করে বলল, কি ভাবছিস? অরু তার ছোট্ট ছোট হাত দিয়ে ওয়ান টাইম ব্যান্ডেজগুলো লাগাতে লাগাতে বলল, ভাবছি আজকে যা বলার বলুন, আমি তো কাল চলেই যাচ্ছি। কৃত্তিক ডিভানের গায়ে নিজের মাথাটা এলিয়ে দিয়ে বলল, আমায় ছেড়ে কোথায় যাবি তুই? ওরও এবার সিরিয়াস হয়ে কৃত্তিকের মুখের দিকে তাকিয়ে বলল, কাল চলে যাচ্ছি আমরা। মা সুস্থ হয়ে উঠেছেন, আমাদের জন্য সান ফ্রান্সিসকোতে অ্যাপার্টমেন্ট রেন্ট করা হয়েছে। ওর কথাটা বলতে দেরি হলো, শক্ত হাতে ওর গাল দুটো চেপে ধরতে দেরি হলো না কৃত্তিকের। হঠাৎ চড়াও হওয়া তীব্র রাগে বেশ শক্ত করেই ওর গাল দুটো চেপে ধরেছে কৃত্তিক। এতক্ষণের শান্ত মসৃণ রূপটা মুহূর্তে ধারণ করেছে ভয়ঙ্কর অগ্নিমূর্তি। ওর মনে হচ্ছে ওর গালের হাড়গুলো এক্ষুনি ভেঙে যাবে। অসহনীয় ব্যথায় চোখ দুটো টলমলে হয়ে উঠল ওর। তৎক্ষণাৎ অস্পষ্ট সুরে কৃত্তিককে বলল,
খুব ব্যথা লাগছে, ছাড়ুন। কৃত্তিক ছাড়ল না, উল্টে ওকে কাছে টেনে নিয়ে হিসিয়ে বলল, আমার জীবনের সবচেয়ে বড় ভুল কি জানিস? তোর প্রেমে পড়া। সেই শুরু থেকে যন্ত্রণা দিতে দিতে লাইফটাকে হেল বানিয়ে ছেড়েছিস, এখনও দিচ্ছিস। কথাটা বলে পায়ের নিচ থাকা টি টেবিলের সশব্দে লাথি মারল কৃত্তিক। সঙ্গে সঙ্গে ঝনঝন আওয়াজ করে টেবিলটা উল্টে পাল্টে অন্য পাশে পড়ল। বোধহয় কাজগুলো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছে। কৃত্তিক সেদিকে দৃষ্টিপাত না করে অরুর এতক্ষণে ধরে করা ব্যান্ডেজগুলোকে টেনে হিঁচড়ে তুলে ফেলল। এভাবে নিজেকে কষ্ট দেওয়ার কি মানে হয়? অরু চেঁচিয়ে উঠল, আরে কি করছেন? আবারও রক্ত বের হবে তো। কৃত্তিক অরুর কথায় কর্ণপাত না করে ব্যান্ডেজগুলো ছুঁড়ে ফেলে ওকে এক প্রকার ধাক্কা মেরে সরিয়ে হনহন করে বাড়ি থেকে বেরিয়ে যায়। কৃত্তিক চলে যেতে অরু ধপ করে মেঝেতে বসে পড়ে। নিজেকেই নিজে আশ্চর্য হয়ে প্রশ্ন করে, উনি কি বললেন? উনি আমার প্রেমে পড়েছেন? কবে, কোথায় থেকে, কখন? যে মানুষটা আমাকে দুই চোখে সহ্যই করতে পারে না, সে কি করে আমার প্রেমে পড়ল? আমি কি ঠিক শুনেছি? আপন মনে কথাগুলো বলতে বলতে অরুর হাত চলে যায় বুকের বাম পাশে। আবারও সেই তীক্ষ্ণ চিনচিন ব্যথা। এটা কি তাহলে জায়ান কৃত্তিকের জন্যই হচ্ছে? আরও একটা ব্যস্ত দিনকে বিদায় জানিয়ে সন্ধ্যা তিমিরের মরিয়ে গিয়েছে চারিপাশ। বাইরে বৃষ্টি নেই, তবে প্রবল বেগে হাওয়ায় তাণ্ডব চলমান। কৃত্তিকের বাড়িটা ক্যালিফোর্নিয়ার আর সান ফ্রান্সিসকোর মাঝামাঝি শহরতলিতে হওয়ার আশেপাশের নির্জন পরিবেশ ছাপিয়ে প্রশান্ত মহাসাগর থেকে আগত ঝিরিঝিরি হাওয়ার তাণ্ডবটা বরাবর একটু বেশি মনে হয়। কিন্তু আজ সন্ধ্যার ঝড়ো হাওয়াটা তার চেয়েও দ্বিগুণ মনে হচ্ছে। হঠাৎ করেই কেন এই ঝড়ো হাওয়া কে জানে? সারাদিন পরে মাত্রই ভার্সিটি থেকে বাড়িতে ফিরেছে কৃত্তিক। পরনে ইতালিয়ানদের মতো আঁটোসাঁটো ফর্মাল স্যুট গলিয়ে পুরুষেলি শরীরের পেশিগুলো স্পষ্ট দৃশ্যমান। হাতে সিলভার রঙের রোলেক্স ঘড়ি, মাথার চুলগুলো ব্যাকব্রাশ করে সেট করা। এই কৃত্তিককে দেখলে কেউ ভুলেও বলবে না সে যে ছন্নছাড়া, বেপরোয়া আর উদ্ভ্রান্তের মতো বাইক রাইড করে, যার কাছে নিজ জীবনের 2 পয়সা মায়াটুকু নেই। ওর ভেতরের মায়া আসক্তি যতটুকুই আছে তা একমাত্র ওরকেই ঘিরে। হু হু বাতাসের মাঝে কৃত্তিক গ্যারেজের গাড়ি পার্ক করে সোজা ঢুকে গিয়েছে বাসার মধ্যে। পাসওয়ার্ড টিপে হলরুমে পা রাখতেই একটা শুকনো ঢোক গিলল কৃত্তিক। পুরো বাড়ি অন্ধকারে ছেয়ে আছে। কোনরূপ মানুষের আওয়াজ নেই, একটা নিঃশ্বাসের শব্দও নেই। তাহলে ওরা কোথায়? সকালেই তো কৃত্তিক অরুকে বাড়িতে দেখে গিয়েছে, তাহলে এখন কোথায়? অরু কি সত্যি চলে গেল? মস্তিষ্কের ভেতর একের পর এক হামলা দিতে থাকা দানাবাঁধা অসহনীয় প্রশ্নের উত্তর ভাবতে গিয়ে সুদর্শন তীক্ষ্ণ চোয়ালটা আরো খানিকটা তীক্ষ্ণ হয়ে উঠল কৃত্তিকের। দাঁত গিয়ে ঠেকল দাঁতের সাথে। ও দ্রুত পায়ে এগিয়ে গিয়ে সুইচ বোর্ড চেপে হলরুমের আলো জ্বালালো। আলো জ্বালাতে কিচেনের ওপাশ থেকে ম্যাও ম্যাও আওয়াজ করে গা ঢাকা দিল ডোরা। কৃত্তিক ডোরার দিকে এক নজর দৃষ্টিপাত করে চেঁচিয়ে অরুর নাম করে ডেকে উঠল, অরু, আয় অরু, এক্ষুনি নিচে নাম, নয়তো আমি উপরে গেলে তোর খবর আছে। না, দোতলার ঘর থেকে কোনোরূপে আওয়াজ ভেসে আসলো না। অরুও হন্তদন্ত হয়ে নেমে এলো না। রাগে ফোঁসফাঁস করতে করতে এবার কৃত্তিক নিজেই সোজা দোতলা গিয়ে অরুদের রুমে ঢুকে যায়। রুমে ঢুকে মাত্রই 2 চোখ খিচে বন্ধ করে ফেলল কৃত্তিক। যা ভেবেছিল তাই। অরু ওকে না জানিয়েই বাড়ি থেকে চলে গিয়েছে। রুমের মধ্যে এখন আর অরুর একটা সুতো অবশিষ্ট নেই। থাকলে হয়তো সেটাকেও চুলের মতো বাক্সবন্দি করে রাখত কৃত্তিক। এই মুহূর্তে মস্তিষ্কের রাগ, জিদ, হিংস্রতা সবকিছু ছাপিয়ে ভেতরটা তীব্র দহনে পড়ছে খুব। অরু কৃত্তিককে না জানিয়ে চলে গেল, কি করে পারল এটা? বেশ কয়েক মিনিট
পেরিয়ে গেলে বুকের ভেতরটা অনেকটা অক্সিজেন মিশ্রিত বাতাস ভরে নিয়ে চোখ খুলে কৃত্তিক। চোখ খুলতেই আবারও সেই অজানা হাহাকার। অরু নেই। অরুর পায়ের নুপুরের রিনঝিন আওয়াজ নেই। অরুর শরীরের গন্ধ নেই। কিচ্ছু নেই, কিচ্ছু নেই। এই মুহূর্তে পুরো বাড়িটাতেই মৃতপরী ঠেকছে কৃত্তিকের নিকট। ওর কেন যেন দম বন্ধ হয়ে আসছে এখানে। শরীরের মাঝে কুণ্ডলি পাকিয়ে ওঠা তীব্র অস্থিরতা দমাতে একে একে কোট, টাই, ঘড়ি সবকিছু খুলে মেঝেতে ছুঁড়ে মারে কৃত্তিক। আজ আবারও বহুদিন বাদে সেই পুরনো বিষণ্ণতা এসে হানা দিয়েছে মস্তিষ্কে। মনে হচ্ছে এমন দম বন্ধকার পরিস্থিতিতে বেঁচে থাকা যে মৃত্যুই শ্রেয়। যেহেতু কৃত্তিক অনেক দিনের চলমান চিকিৎসার প্রভাবে আগের চেয়ে ভালো আছে, তাই আপাতত নিজেকে সামলে নিতে পারছে। তবুও এসব কুচিন্তা ভাবনাগুলোকে দূরে ঠেলতে চায়ও না। কিন্তু এই বন্ধ রুমের ভেতরে এক ফোঁটা দম নেওয়ার উপায় নেই। তাহলে কি করা যায়? অতঃপর কিছু একটা ভেবে দ্রুত দোতলা থেকে নেমে আসে কৃত্তিক। নিচে গিয়ে বাইকের চাবি আর হেলমেট নিয়ে বেরিয়ে পড়ে কোনো এক অজানা গন্তব্যের উদ্দেশ্যে। ছোট মতো জীর্ণশীর্ণ কোনো ফ্ল্যাট নয়, অরুদের জন্য রেন্ট করা হয়েছে বিলাসবহুল এক অ্যাপার্টমেন্ট ভবন। অরুদের অ্যাপার্টমেন্টটা ভবনের ৩ তলায় অবস্থিত। আজমেরি শেখ হার্টের রোগী, তাই খুব বেশি উপরে নেওয়া হয়নি বাসাটা। সন্ধ্যা থেকে সব কিছু গোছগাছ করতে করতে প্রায় রাত হয়ে গিয়েছে অনেক। ওরা ৩ জন ছাড়াও আজমেরি শেখের নতুন অ্যাসিস্ট্যান্ট রাজ হাতে হাতে অনেকটা সাহায্য করেছে সব কিছুতে। ছেলেটা বাঙালি, দেখতে শুনতেও বাঙালিদের মতোই শ্যামবর্ণের। স্বভাব চরিত্র মোটেও গুরুগম্ভীর নয়, কথায় কথায় হাসে, অন্যকেও হাসায়। আজমেরি শেখের মতো বিচক্ষণ মহিলাও তার কথায় হাসতে বাধ্য হয়। রাজকে পেয়ে অনুও অনেকটা নিশ্চিন্ত। ছেলেটা মায়ের ভালোই খেয়াল রাখতে পারবে, সেটা চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। রাজ প্রথমেই এসে যে কাজটা করেছে, ওরুকে নিক নেম দিয়ে দিয়েছে পিচ্চি পাখি। রাজের এমন লুতুপুতু ডাকে ওরু বেশ বিভ্রান্ত। তাছাড়া সে পিচ্চিটা কোথায়? একটা বিবাহিত মেয়েকে পিচ্চি বলে? আশ্চর্য! ওরু যখন হিজিবিজি ভাবতে ভাবতে দাঁড়িয়ে থেকে রাজের কর্মকাণ্ড পরখ করছিল, তখনই ওর পাশে এসে দাঁড়ায় অনু। কাঁধের উপর কনুই ঠেকিয়ে বলে, ছেলেটা বেশ স্মার্ট, কি বলিস? আসার পর থেকেই কেমন সবাইকে মাতিয়ে রেখেছে। ওরও মুখ ভেঙিয়ে বলে, স্মার্ট না ছাই, আমাকে বলে কিনা আমি পিচ্চি পাখি। তুই বল আপা, আমাকে কি পিচ্চি মনে হয়? অনু অরুর মাথায় চাটি মেরে বলল, বোকা মেয়ে, তুই আমাদের মধ্যে সবার ছোট, তাই আদর করে পিচ্চি বলেছে। এতে গাল ফোলানোর কি আছে? অরু অনুকে সরিয়ে দে বলে, ও তুই বুঝবি না আপা, মন ভালো নেই, দূরে যা। এখানে না বোঝার কি হলো? আজব। অনু আর কথা না বাড়িয়ে ঠোঁট উল্টে বিড়বিড় করতে করতে কিচেনের দিকে চলে যায়। অনু যেতেই রাজ অরুর দিকে ঘুরে তাকিয়ে বলে, এই যে পিচ্চি পাখি, দাঁড়িয়ে না থেকে একটু হেল্প করলেও তো পারো। এটা হাতে হাতে এতগুলো ওয়ালবোর্ড লাগানো যায়? রাজের কথায় অরু তেতে উঠে মুখ ঝামটি দিয়ে রুমে যেতে যেতে বলল, পারবো না, করলে করুন, না করলে ভাগুন। অরু চলে যেতেই রাজ মুচকি হেসে বলে, হাউ কিউট। রুমে এসে লাইট নিভিয়ে বিছানায় গা এলিয়ে দিল অরু। অরুর উদাস উদাস লাগছে খুব। কালকে তৈরি হওয়া বুকের মাঝের চিনচিন ব্যথাটা এখন তীব্রকার রূপ ধারণ করেছে। ঘুমানোর আশায় চোখ দুটো বন্ধ করলেই একটা অসম্ভব সুদর্শন রাগি রাগি মুখ এসে হানা দিচ্ছে চোখের পাতায়। কি চাই সে? কেন ঘুমাতে দিচ্ছে না? কেনই বা বুকের বাঁ পাশে তীব্র ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে? কৃত্তিকের কথা ভাবতে গিয়েই অরুর অকস্মাৎ মনে পড়ে যায় ডোরার কথা। এখন অরু নেই, কৃত্তিক নির্ঘাত ডোরাকে বাড়ি থেকে বের করে দিবে। না না, ডোরার কথা চিন্তা করে অরু শোয়া থেকে উঠে বসলো। মনে মনে ঠিক করলো কাল ভার্সিটি হয়ে কৃত্তিকের বাড়িতে গিয়ে ডোরাকে যত দ্রুত সম্ভব নিয়ে আসতে হবে। কিন্তু রাতই বা কখন শেষ হবে, আর আগামীকালই বা কখন আসবে? অস্পষ্ট এই কথাটা উচ্চারণ করতে আবারও চোখ মুখ বিষণ্ণতায় ছেয়ে গেল অরুর।
বুকের ভেতরে সে এক তীক্ষ্ণ চিনচিন ব্যথা, ওর কষ্ট হচ্ছে, অজানা কষ্ট। কিন্তু কার জন্য? বারবার মনে পড়ছে কৃত্তিকের মুখ থেকে উগরে আসা স্পষ্ট কথাগুলো। আমার জীবনের সবচেয়ে বড় ভুল কি জানিস? তোর প্রেমে পড়া। গুনে গুনে 12 বছর বড় হয়েও কৃত্তিক অরুর প্রেমে পড়েছে। কথাটা ভাবতে শিহরিত হয়ে উঠছে অরুর হৃদয়, মন, সবকিছু। হাজার চেষ্টা করেও কৃত্তিকের কথা মাথা থেকে সরানোই যাচ্ছে না। না চাইতেও ওই মুখটাই মনে পড়ছে বারবার। এই যেন মন মস্তিষ্কের এক তীব্র দোটানা। আর ভালো লাগছে না। এই উদাসীনতা, মনটা যে কি চাইছে নিজেও জানে না অরু। ওই জন্যই তো কৃত্তিককে না জানিয়ে চুপি চুপি চলে আসা। নয়তো কৃত্তিক সবার সামনে জিদের বশে কি না কি করে বসতো কে জানে। কৃত্তিকে নিয়ে অহেতুক ভাবতে ভাবতে অরুর চোখ যায় রুমের পাশে টানা বারান্দার দিকে। অরু ভাবলো একবার বারান্দায় গিয়ে দাঁড়াবে, তাহলে যদি ভেতরের কষ্ট কষ্ট ভাবটা একটু কমে আসে। যেই ভাবা সেই কাজ। একটুখানি অস্বস্তির আশায় এগিয়ে গিয়ে কাজ ঠেলে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে পড়ল অরু। সঙ্গে সঙ্গে একরাশ দমকা হাওয়া এসে চোখে মুখে আছড়ে পড়ল ওর। এই রুমের বারান্দার ভবনের একেবারে পিছনের দিকে। পেছনের রাস্তাটাও নির্জন। সোডিয়ামের মৃদু আলো ব্যতীত খুব বেশি আলো এখানে নেই। মানুষজনের আনাগোনাও তাই বেশ কম। যাকে বলে নিরিবিলি পরিবেশ। নিরিবিলি পরিবেশের সাথে আজ বাইরের তীব্র বাতাসের তাণ্ডব নৃত্য চলছে। কি জানি কৃত্তিক কি করছে? মনের মাঝে প্রশ্নটা উকি দিতেই অরু মিনমিনিয়ে বলল, কি আর করবে? হয় কানে হেডফোন গুঁজে ডার্ক রোমান্টিক অডিও বুক শুনছে, নয়তো বাইক নিয়ে রাইডে বেরিয়েছে। বোরিং লোক একটা। বিড়বিড়িয়ে কথাগুলো বলে হাত দিয়ে বারান্দার কার্নিশ ভর করে মাথা নুয়ে সোজা নিচের দিকে চাইল অরু। নিচে যাওয়ার সঙ্গে সঙ্গে মাথা ঘুরে উঠল ওর। নিজেকে ভুল প্রমাণ করতে সোজা হয়ে দাঁড়িয়ে কয়েকবার চোখের পলক ছেড়ে পুনরায় নিচের দিক তাকালো অরু। দেখল অরুর দৃষ্টি বরাবর বাইকে হেলান দিয়ে ওর দিকেই তাকিয়ে আছে কৃত্তিক। চুলগুলো অগোছালো, ফর্মাল শার্টের হাতাটাও গোটানো, গলায় টাই নেই, সামনের দিকের কয়েকটা বোতাম অবাধে খুলে রাখা, যার ফলে ঢেউ ফেলানো ফর্সা বক্ষদেশে স্পষ্ট দৃশ্যমান। কৃত্তিককে বড্ড এলোমেলো লাগছে। ঘোলাটে দৃষ্টিটাও কেমন বেসামাল। এত দূর থেকেও কৃত্তিকের আহত দৃষ্টিতে বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠল অরুর। কেন যেন মনে হচ্ছে কৃত্তিক আর কারোর জন্য নয়, বরং ওর জন্যই দাঁড়িয়ে আছে এত রাতে। অরুরও আর বারান্দায় চুপ হয়ে দাঁড়িয়ে থাকতে পারল না। হুট করে কি ভেবে যেন ওড়নাটা নিয়ে সবার আড়ালে ছুটে বেরিয়ে গেল অ্যাপার্টমেন্ট থেকে। মাথায় ভালো মতো ঘুমটা টেনে ছুটে এলো কৃত্তিকের কাছে। অরু নিচে নেমে এসেছে, তাও কৃত্তিক একইভাবে তাকিয়ে আছে অরুর পানে। কোনো রাগ নেই, ক্ষোভ নেই, বিরক্তি নেই। দু চোখে যা আছে তা হলো একরাশ মাদকতা। অরু সুতির 3 পিস পরে আছে, মাথায় ওড়না দিয়ে ঘোমটা টানা, লম্বা সিল্কি চুলগুলো পুরোপুরি বাঁধন হারা। অরু কৃত্তিকের কাছে এগিয়ে আসতেই কৃত্তিক 2 হাতে ওর কোমর আঁকড়ে ধরে ওর কাঁধের মাথা এলিয়ে দিয়ে হিসিয়ে বলল, তোকে হুট করে বউ বউ লাগছে জান। কৃত্তিকের কথা স্পষ্ট নয়, মাথাটাও কেমন টলছে, মুখ দিয়ে অ্যালকোহলের বিশ্রী গন্ধ বের হচ্ছে। অরু চোখ মুখ কুঁচকে বলল, আপনি অ্যালকোহল খেয়ে বাইক রাইড করে এত দূর চলে এসেছেন? কৃত্তিক হ্যাঁ সূচক মাথা নাড়ালো। অরু পুনরায় বলল, যদি কিছু হয়ে যেত? কৃত্তিক ওর কথায় তোয়াক্কা না করে নিভু নিভু চোখেই বলল, তুই আমায় ছেড়ে কেন এলি বল? এখন কি করে থাকবো আমি? একটু তো চোখের সামনেই দেখতাম, সেটাও তোর মায়ের সহ্য হলো না। অরুর কাছে কৃত্তিকের এই রূপ পুরোপুরি নতুন। ও কখনো কৃত্তিককে এমন রূপ নরম সুরে কথা বলতে শোনেননি। আজই প্রথমবার। কৃত্তিকের বলা প্রত্যেকটা কথা অরুর শরীর কাঁপন ধরিয়ে দিচ্ছে ঠিকই, কিন্তু বুকের মাঝে জমতে থাকা সেই তীব্র চিনচিন ব্যথাটা হুট করে কেমন উবে গিয়েছে।
পাছে এসে ভর করেছে অজানা এক প্রশান্তি। কি নাম দেওয়া যায় এই প্রশান্তির? জানা নেই অরুর। অরু চুপ হয়ে দাঁড়িয়ে আছে। কৃত্তিক অরুর ওড়নাতে নাক ঘষে দু হাতে ওকে আরো খানিকটা কাছে টেনে বলল, হার্টবিট, ফিরে চল আমার সাথে। তুই তো আমারই। তোকে ছাড়া থাকতে কষ্ট হচ্ছে, খুবই কষ্ট হচ্ছে। বল, যাবি? কৃত্তিকের প্রশ্নের কোনো উত্তর নেই অরুর কাছে। ও তো এখনো কৃত্তিককে নতুন রূপে আবিষ্কার করার ব্যস্ত। এই কোন কৃত্তিককে দেখছে ও? ওরও যখন কৃত্তিকের বাহুডোরে দাঁড়িয়ে কৃত্তিককে নিয়ে হাজারো চিন্তায় বিভোর, তখনই কানে ভেসে আসে অনুর গলার কর্কশ আওয়াজ। উপর থেকেই হাঁক পেরে পেরে ওকে ডাকছে অনু। বারবার বলছে, রাতের বেলা কোথায় গেল মেয়েটা? রুমে দাঁড়িয়ে অনু ডাকছে। বুঝতে পেরে ওরও নিজের মাথার ঘোমটাটা আরো ভালো করে টেনে নিয়ে কৃত্তিককে উদ্দেশ্য করে বলে, মোবাইল কোথায় আপনার? মোবাইল দিয়ে কি করবি? দরকার আছে দিন। কৃত্তিক অরুর ওড়নাতে নাক ঘষতে ঘষতে বলল, পকেটে মনে হয়। কৃত্তিক টলছে, তাই অরু নিজেই ওর পকেট থেকে মোবাইলটা বের করে কল দিল প্রত্যয়ের নাম্বারে। প্রত্যয় ফোন রিসিভ করে ওপাশ থেকে কিছু বলার আগেই অরু এক নিঃশ্বাসে বলল, ওনাকে, না মানে কৃত্তিক ভাইয়াকে আমাদের বাসার সামনে থেকে নিয়ে যান, উনি ড্রাঙ্ক হয়ে আছে। প্রত্যয় চমকে গিয়ে বলল, কি বলছো, কোথায় আছে ভাই? অরু মিনমিনিয়ে বলল, আমাদের নতুন বাসার পেছনের রাস্তায়। প্রত্যয় হাসূচক মাথা নাড়িয়ে বলল, ওয়েট, আমি এক্ষুনি আসছি। প্রত্যয় কল কাটার আগে ওরও একটু আগ বাড়িয়ে বলল, ইয়ে ভাইয়া, আপাকে কিন্তু কিছু বলবেন না দয়া করে। প্রত্যয় একটা দীর্ঘশ্বাস ছেড়ে জানায়, যদিও বা কৃত্তিক ভাই হিসেবে পরোয়া করে না, তবুও তুমি যখন বলেছ তখন বলবো না। অরু স্বস্তির নিঃশ্বাস ছেড়ে ফোন কেটে দিয়ে কৃত্তিককে বলল, আপনি থাকুন, আমি আসছি। আপা তখন থেকে ডাকছে, দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। কৃত্তিক এদিক ওদিক মাথা নাড়িয়ে ঘোর আপত্তি জানিয়ে বলে, হুম, কোথাও যাবি না, তুই আমার সাথে ঘুমাবি এখন। ঠিক সেই রাতের মতো তোকে বুকের মধ্যে নিয়ে ঘুমাবো আমি। কৃত্তিকের কথার অরুর মনে মনে বলে, আপনি স্বাভাবিক থাকলে এমন আচরণ করেন না কেন বলুন তো? এমন ব্যবহার করলে তো আমি কবেই আপনার প্রেমে পড়ে যেতাম। নতুন সূর্যের উদয় হয়েছে ধরণীতে। কৃত্তিকের বাড়িটা যেমন পুরোপুরি নির্জন নিরিবিলি, ঘুম থেকে উঠলে মনে হয় মৃতপুরী। এখানে মোটেও তেমনটা নয়। সকাল সকাল বেশ ভালোই গাড়ি ঘোড়া মানুষজনের শোরগোল শোনা যায়। নতুন পরিবেশ, তাই খুব সকাল সকাল ঘুম ভেঙেছে অরুর। ঘুম ভেঙেছে কথাটা অবশ্য পুরোপুরি মিথ্যে। কাল রাতে এক ফোঁটাও ঘুম হয়নি অরুর। সারা রাত এপাশ ওপাশ করে কাটিয়ে দিয়েছে, আর এখন ঘুম থেকে উঠেই রেডি হচ্ছে ভার্সিটি যাওয়ার জন্য। রেডি হয়ে বের হওয়ার সময় মায়ের হাজারটা প্রশ্নের উত্তর দিতে হয়েছে ওকে। কোথায় যাচ্ছ, কখন ফিরবে, কতদূর ভার্সিটি, আরও কত কি। প্রথমে তো স্বয়ং রাজকেই ঝুলিয়ে দিতে চেয়েছিল কাঁধের মধ্যে, পরে অবশ্য কোনো মতে কথা কাটিয়ে বেরিয়ে এসেছে অরু। অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে মেট্রো ধরে সোজা ভার্সিটি যাওয়া যায়, কিন্তু আজকে তো মঙ্গলবার, কৃত্তিকের ক্লাস নেই, সেটা মনে করতেই ওরও পিছু পা হাঁটে। আজ আবার ভার্সিটিতে যাওয়ার ইচ্ছা নেই ওর, বরং উল্টো পথে গিয়ে ট্যাক্সি ধরে বেরিয়ে পড়ে ওর চেনা গন্তব্যের উদ্দেশ্যে। চেনা পরিচিত অত্যাধুনিক ডুপ্লেক্স বাড়িটার সামনে দাঁড়িয়ে আছে অরু। সকাল সকাল যে আত্মবিশ্বাস নিয়ে এখানে এসেছিল, বাড়ির মধ্যে ঢুকতে ঢুকতে সেই আত্মবিশ্বাস কুপূর্বের মতোই কেমন হাওয়ায় হাওয়া হয়ে গিয়েছে। এই মুহূর্তে মহাগম্বরের একটুও তরল অবশিষ্ট নেই শুকনো গলাটাতে। ভেজানোর জন্য ঠান্ডা আবহাওয়ার মাঝেও হাতের তালু কেমন ঘেমে উঠেছে, পা দুটো কেমন ঝিনঝিন করছে। তবুও সকল চিন্তা ভাবনা ভয় ডরকে পিছু হাঁটিয়ে ঘরের দরজার দিকে ধীর পায়ে এগিয়ে গেল অরু। প্রথমে ভেতরে গিয়ে কৃত্তিককে কি বলবে না বলবে সেই কথাগুলো হাজারবার প্র্যাকটিস করে নিয়েছে দরজার বাইরে দাঁড়িয়ে। অতঃপর পাসওয়ার্ড টিপে সোজা বাসার মধ্যে। হলরুমে প্রবেশ করার সঙ্গে সঙ্গে অন্ধকারে চোখ দুটো কুঁচকে এলো অরুর। দেখল
বরাবরের মতো ঘরময় অন্ধকার করে কানে মস্ত বড় হেডফোন লাগিয়ে কাউচে আধশোয়া হয়ে বসে বাইক রাইডিং গেম খেলছে কৃত্তিক। ওরকে না দেখেই ওপাশ থেকে তার গমগমে আওয়াজ ভেসে এলো, কি চাই? ওরু কাঁধে ঝুলানো চামড়ার ব্যাগটা হাত নিয়ে খুঁড়তে খুঁড়তে বলল, ডোরাকে নিতে এসেছি। তৎক্ষণাৎ কানের হেডফোন খুলে পেছনে তাকিয়ে কৃত্তিক দাঁত কিটমিট করে বলল, ডোরা কি তোর বাপের কেনার সম্পত্তি যে চাইলে নিয়ে যাবি? ওরু মিনমিনিয়ে বলল, ডোরা আমার মেয়ে, ও আমার সাথেই থাকবে। কৃত্তিক ভ্রু কুঁচকে বলল, আমাকে কি তোর বিড়াল মনে হয়? আমি কেন বিড়ালের বাচ্চা জন্ম দিতে যাব শুনি? ওরু মাথা তুলে বলল, আপনাকে তো কিছু বলিনি। মুখে মুখে তর্ক করছিস, কাছে আয়। দিনের বেলাতেও পুরো বাড়ির রাত হয়ে আছে। ওরও একটা শুকনো ঢোক গিলে শুধালো, কাছে এলে কি করবেন? আমার যা খুশি তাই করব। এখন চুপচাপ কাছে আসবি, নাকি আমি উঠে টেনে হিঁচড়ে থাপ্পড় দিয়ে কাছে টেনে আনবো, সেটা তোর ইচ্ছা। ডিপেন্ডস অন ইউ। এই বলে আবারও পেছনে ঘুরল কৃত্তিক। ওর অজানা এক বিশ্বাস কৃত্তিক ওকে কাছে গেলে কিছুই বলবে না। সেই বিশ্বাস থেকে পা টিপে টিপে কৃত্তিকের কাছে এগিয়ে গেল ওরু। ও পাশে এসে দাঁড়াতে কৃত্তিক পুনরায় হুকুম করলো, পাশে বস। ওরু তাই করলো। চুপচাপ কৃত্তিকের থেকে দূরত্ব বজায় রেখে পাশে গিয়ে বসলো। ওরু বসেছে কি বসেনি, তৎক্ষণাৎ ওর কোলের উপর মাথা দিয়ে শটান শুয়ে পড়ল কৃত্তিক। কৃত্তিকের এমন অকস্মাৎ কাণ্ডে ওর নড়াচড়া বন্ধ হয়ে গেল। এতক্ষণ ধরে ছোট্ট মেদহীন পেটটা শ্বাস প্রশ্বাস তালে তালে যে ওঠানামা করত, সেটাও পুরোপুরি বন্ধ। ওরও এমন স্ট্যাচু হয়ে আছে দেখে কৃত্তিক চোখ খুলে ওর মুখের দিকে তাকিয়ে বলল, কিরে, শ্বাস করছিস না কেন? মরে যাবি তো। করছি তো। কৃত্তিক পুনরায় চোখ বন্ধ করে ওর হাতটা মাথায় রেখে বলল, কাল সারা রাত ঘুমোতে পারিনি, মাথা ব্যথা করছে। এখন ঘুমাবো, যতক্ষণ ঘুমাবো হাত যাতে মাথা থেকে না নড়ে। কৃত্তিকের কথায় ওর খুব বেশি অস্বস্তি হলো না। ওর মাথায় আলতো হাতে বুলিয়ে দিতে দিতে ওর ঠোঁট টিপে হেসে মনে মনে বলল, কাল রাতে যে পাগলামি করেছেন, তাতে মাথা ব্যথা হওয়ারই কথা। ওর হাতের স্নিগ্ধ পরশের কৃত্তিক ঘুমের দেশে পাড়ি জমাতে জমাতে হাসকি সুরে বলল, ওরু। হুম। কৃত্তিক এবার উপর হয়ে শুয়ে বলল, তুই পুরোপুরি আমার হয়ে যা। বিলিভ মি, আমি তোকে মাথায় করে রাখবো, একটুও বকবো না, একটুও মারবো না। কৃত্তিকের করায় অস্পষ্ট স্বীকারোক্তি আদৌ ওরও শুনেছে কি শোনেনি কে জানে। মায়ের মাথায় বিলে কেটে তেল মালিশ করে দিয়ে মাকে ঘুম পাড়িয়ে মাত্র রুমে এসেছে অনু। রুমে আসা মাত্রই অনু দেখতে পায় ভাইব্রেট মোডে থাকা ফোনটা সেই তখন থেকে কেঁপে কেঁপে উঠছে। অনু এগিয়ে গিয়ে ফোন কানে তুলতেই প্রত্যয় অসহায় সুরে বলল, তোমাকে দেখতে ইচ্ছে করছে অনু। অনু মৃদু হেসে বলল, কি করে দেখবেন? এখন তো আর হসপিটালে যেতে হয় না, ক্যাফের জবটাও মায়ের ভয়ে ছেড়ে দিয়েছি। মা এসব একদম পছন্দ করেন না। প্রত্যয় ত্যক্ত হয়ে বলল, আমি তোমাকে দেখতে চাই, ব্যাস, কিভাবে দেখা করবে সেটা আমি জানি না। অনু একটু ভেবে বলল, দেখি গ্রোসারির কথা বলে বের হতে পারি কি না, পারলে জানাবো আপনাকে, হয়তো সাথে করে ওরুকেও ধরিয়ে দিবে মা। প্রত্যয় হেসে জবাব দিল, নো প্রবলেম। মনে মনে বলল, ভাইকে ম্যানেজ করে নিয়ে আসতে পারলে ওরও অটোমেটিক ম্যানেজ। সারাদিন পার করে গধূলি লগ্নে ঘুম ভাঙল কৃত্তিকের। আর মোড়া ভেঙে চোখ খুলতে চোখের সামনে ভেসে উঠল ঘুমন্ত এক মায়াপুরী স্নিগ্ধ মুখশ্রীর। এটা অরু, কৃত্তিকের ব্যক্তিগত অরু, যে এই মুহূর্তের কৃত্তিকের মাথাটা কোলে নিয়ে কাউচে হেলান দিয়ে গুটিসুটি মেরে ঘুমাচ্ছে। ওর নরম তুলতুলে হাতটা এখনো কৃত্তিকের চুলের ভাঁজে নিবদ্ধ। আজকাল ওরুর একটু একটু আত্মসমর্পণের বেশ খুশি কৃত্তিক। ওরুকে দেখতে দেখতে কৃত্তিকের ঠোঁট দুটো প্রসারিত হলো আন্তরিকতা জড়ানো হাসিতে। পরক্ষণে হাতের কবজিতে এঁটে থাকা ঘড়িতে এক নজর চোখ বুলিয়ে উঠে বসে কৃত্তিক। অন্য পাশ থেকে একটা পাতলা ফিনফিনে চাদর এনে ওর গায়ে জড়িয়ে দিয়ে সোজা চলে যায় দোতলায়। ওর যখন ঘুম ভাঙে তখন সন্ধ্যা প্রায়।
কোনো মতে ঘুমু ঘুমু চোখে উঠে বসে। চারিদিকে পর্যবেক্ষণ করে আঁতকে ওঠে অরু। দাঁত দিয়ে জিভ কেটে তাড়াহুড়ো করে উঠতে উঠতে বলে, এই রে, আমার তো ফিরতে হবে, কখন ঘুমিয়ে পড়লাম আমি। উঠে দাঁড়িয়ে হাতের ঘড়িতে সময় দেখতে দেখতে অরুর চোখ যায় কিচেন কাউন্টারের দিকে। সেখানে বসে বসে কফি পান করছে কৃত্তিক। তার পরনে লেদার জ্যাকেট আর ব্ল্যাক ডেনিম। পাশের স্টুলে হেলমেট রাখা, দেখেই বোঝা যাচ্ছে বাইক নিয়ে বের হবে। সেই সকালে এসে এমন সন্ধ্যা বাঁধিয়ে ফেলবে ভাবতে পারেনি অরু। এই মুহূর্তে মায়ের করা হাজারটা প্রশ্নের ভয়ে ততস্থ হয়ে গিয়েছে ও। তাই কোনো কিছু না ভেবেই দ্রুত এগিয়ে গিয়ে পেছন থেকে কৃত্তিকের জামা টেনে ধরে কাঁদো কাঁদো সুরে অরু বলল, সন্ধ্যা হয়ে হয়ে গিয়েছে তো, বাসায় কিভাবে ফিরবো? কৃত্তিক নির্লিপ্ত কণ্ঠে জবাব দেয়, ফিরতে হবে না, থেকে যা। মজা করবেন না, আমাকে যেতে হবে, মা আছে তো। আমার ম্যাচ আছে, প্রত্যেকে কল দিয়ে আসতে বলেছি, ও তোকে নিয়ে যাবে। কৃত্তিক দিয়ে আসবে না শুনে অরুর কি একটু অভিমান হলো না? হলো তো বটে, তবুও ও বাচ্চাদের মতো কৃত্তিকের জ্যাকেট টানতে টানতে বলল, কখন আসবে সে? আমাকে এক্ষুনি ফিরতে হবে। কৃত্তিক এবার অরুকে নিজের থেকে ছাড়িয়ে বলল, কতবার বারণ করেছি আমার কাছে আসবি না, আমাকে ধরবি না, কথা শুনিস না কেন? কৃত্তিকের কথায় অরুরও তেতে উঠে ঝাঁজ নিয়ে বলল, কেন বারণ করছেন? আমার শরীরে কি নোংরা লেগে আছে? কৃত্তিক এবার উঠে দাঁড়িয়ে অরুর দিকে এগোতে এগোতে বলল, তোর শরীরে কি লেগে আছে সেটা কেবল আমিই জানি। কৃত্তিকের হঠাৎ করে পরিবর্তন হয়ে যাওয়ার গলা আওয়াজের খানিকটা ভরকে গেল অরু। মাথা উঁচু করে এক নজর কৃত্তিকের দৃষ্টির পরখ করে ওর এগিয়ে আসে আর তালে তালে পেছাতে পেছাতে শুকনো ঢোক গিলল অরু সুধায়, কি কি লেগে আছে? কৃত্তিক বাঁকা হেসে বলল, এভাবে পিছিয়ে যাচ্ছিস কেন? অরু কাঁপা কাঁপা কণ্ঠে জবাব দিল, আপনি এগোচ্ছেন তাই, ভয় করছে তো। নিজের স্বামীকে এতটা ভয় পেলে হবে? কৃত্তিকের মুখে স্বামীর শব্দটা শোনার সঙ্গে সঙ্গে অরুর পিঠ গিয়ে ঠেকল কাচের দেয়ালে। কৃত্তিক ধীর পায়ে অরুর খুব কাছে এগিয়ে এসে ওকে একটানে ঘুরিয়ে দিল। অরু এখনো কাচের দেয়ালের সাথে সিটিয়ে আছে। তীব্র হৃদস্পন্দন তালে ক্রমাগত ওঠানামা করছে ওর ছোট্ট নারী দেহটা। কৃত্তিক এক হাতে অরুর রেশমের মতো লম্বা চুলগুলো পিঠ থেকে সরিয়ে ঘাড়ের পাশে রেখে দিল। অন্য হাতে একটানে খুলে ফেলল পিঠের উপর ফুল বানিয়ে বাঁধা টপস এর লম্বা ফিতেটা। হঠাৎ করেই ফিতে খুলে ফেলার দরুন জামার গলাটা একেবারে ঢিলে হয়ে গিয়েছে। অরুর হাত পা অজানা লাবডুডের দরুন অবশ হয়ে যাচ্ছে। কোনো এক অদৃশ্য শক্তি বলে মুখ ফুটে কথা বলার বাক শক্তিটুকু অবশিষ্ট নেই ওর মাঝে। শরীরের তরণে তরণে কুণ্ডলি পাকিয়ে ওঠা নারী সত্তার কাছে হেরে গিয়ে চুপচাপ চোখ বন্ধ করে কাচের দেয়ালের সাথে মিশে দাঁড়িয়ে আছে অরু। কৃত্তিক ঘোর লাগা চোখে অরুর ফর্সা কামুক পৃষ্ঠদেশে তাকিয়ে একটা শুকনো ঢোক গিলল। অতঃপর এক হাত দিয়ে ওর বাহু চেপে ধরে মুখ বাড়িয়ে দিল পিঠের মাঝ বরাবর। তবে ঠোঁট দিয়ে ঘাড় স্পর্শ করার আগেই ওদের মাঝে ধূমকেতুর হলকার মতো হঠাৎ জ্বলে ওঠা অবাধ্য অনুভূতিকে শিথিল করে দিয়ে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে প্রত্যয়। ভাই, অরুকে ব্যাস, এইটুকু বলেই থমকে গেল। প্রত্যয় ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে চুল দিয়ে অরুর পিঠটা ঢেকে দিল কৃত্তিক। অতঃপর একটা দীর্ঘ শ্বাস ছেড়ে গম্ভীর গলায় বলল, তুমি গাড়িতে ওয়েট করো, আমি অরুকে পাঠিয়ে দিচ্ছি। প্রত্যয় হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে দ্রুত সেখান থেকে প্রস্থান করল। কৃত্তিক আবারও অরুর জামার ফিতায় হাত দেয়। এবার অরু সংকুচিত হয়ে পিছিয়ে গিয়ে বলল, কি করছেন? কৃত্তিক জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আবারও দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কিচ্ছু করব না, পেছনে ঘোর, ফিতাটা লাগিয়ে দিই, তোর না লেট হয়ে যাচ্ছে। অরু এবার হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে পেছনে ঘুরে দাঁড়ায়। কৃত্তিক আলতো হাতে ফিতাটা লাগিয়ে দিতে দিতে বলল, রাতে বারান্দায় আসবি, আমি নিচে ওয়েট করব।
অরুর আপাতত হ্যাঁ না কিছু বলার মতো অবস্থা নেই। গোল গোল দুটো রক্ত রাঙ্গা হয়ে মনে হচ্ছে এক্ষুনি ফেটে পড়বে। কান দুটো উষ্ণতার শিখরে পৌঁছে গিয়েছে সে কখন। মুখ তুলে আর কৃতিকের চোখের দিকে চাওয়ার সাহস হলো না। কোনো মতে ব্যাগটা হাতড়ে নিয়ে দৌড়ে বেরিয়ে গেল বাড়ির থেকে, তারপর সোজা গাড়ির মধ্যে। ওরও বেরিয়ে যেতেই ডোরা কৃতিকের পায়ের কাছে এসে ম্যাও ম্যাও লাগিয়ে দিয়েছে। কৃতিক ডোরাকে দেখে উপহাস করে হেসে বলল, তোর মালকিন তো তোকে না নিয়েই চলে গেল। সেম অন ইউ, ডোরা। হুম।